নমস্কার। আচ্ছা, ট্রেনে চড়তে তো আমাদের সবারই দারুণ লাগে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যখন একটা ট্রেন ঝড়ের গতিতে বাঁক নেয়, তখনও আমরা কি করে অতটা আরামে সিটে বসে থাকি? এর পেছনে যে একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং কাজ করে, চলুন আজ তারই গভীরে যাওয়া যাক। এই যে প্রশ্নটা দেখছেন, এই অনুভূতিটা খুব চেনা, তাই না? যখনই ট্রেনটা বাঁক নেয় মনে হয় যেন কেউ জানলার দিকে ঠেলে দিচ্ছে। এই খুব সাধারণ একটা অনুভূতির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো চলুন এই বাইরের দিকে ধাক্কার পেছনের বিজ্ঞানটা আসলে কি সেটা একটু বোঝা যাক। সত্যি বলতে এটাই হলো সেই অদৃশ্য শক্তি যাকে কন্ট্রোল করার জন্যই ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে ফেলেন। এই অদৃশ্য শক্তিটার নাম হল সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। ব্যাপারটা খুব সহজ। যখনই কোনো জিনিস গোল হয়ে ঘোরে তখন কেন্দ্র থেকে বাইরের দিকে একটা ধাক্কা কাজ করে। ট্রেনের ক্ষেত্রেও ঠিক তাই। এই বলটা যাত্রী আর গোটা ট্রেন দুটোকেই লাইনের বাইরের দিকে ঠেলতে থাকে। এতে শুধু যে যাত্রাটা অস্বস্তিকর হয় তাই নয়, সবচেয়ে বড় বিপদ হল ট্রেন লাইন থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে সামলানো যায় কিভাবে? ওয়েল, এর উত্তরটা খোঁজার আগে আমাদের কিন্তু রেল লাইনের বাঁক বা কার্ভের দুটো মূল চরিত্রকে বুঝতে হবে। প্রথমটা হলো ডিগ্রি অফ কার্ভ। খুব সহজ ভাষায় এটা আমাদের বলে দেয় যে একটা বাঁক ঠিক কতটা শার্প। ডিগ্রি যত বেশি হবে বাঁকটাও ততটাই টাইট হবে। যেমন ধরুন, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ সুরক্ষার কথা মাথায় রেখে ব্রড গেজ লাইনে এই ডিগ্রি অফ কার্ভ সর্বোচ্চ 10 ডিগ্রিতে বেঁধে দিয়েছে। এর থেকে টাইট বাঁক মানেই কিন্তু বিপদ। আর দ্বিতীয় চরিত্রটা হল গ্রেডিয়েন্ট। এটা আর কিছুই না, ট্র্যাকের ঢাল, মানে ট্র্যাকটা কতটা ওপরে উঠছে বা নিচে নামছে। ভাবতেই পারেন ট্রেনটা যেন একটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, আর এই গ্রেডিয়েন্ট সেই পাহাড়ের চড়াই বা উতরাইটা বুঝিয়ে দিচ্ছে। বেশ, তাহলে আমরা সমস্যাটা জানি আর ট্র্যাকের চরিত্র এখন বুঝি। তাহলে আসল প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়াররা ঠিক কোন কৌশলটা ব্যবহার করেন এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভয়ঙ্কর ধাক্কাটা সামলানোর জন্য? আর এখানেই আসে আসল ম্যাজিকটা। কোনোদিন রেসিং কারের ট্র্যাক দেখেছেন? খেয়াল করেছেন বাঁকের কাছে ট্র্যাকটা কেমন একদিকে হেলানো থাকে? রেল লাইনের ক্ষেত্রেও কিন্তু একদম একই কৌশল ব্যবহার করা হয়। এই দারুণ কৌশলটার নাম হল সুপার এলিভেশন, বা একে ক্যান্টো বলা হয়। কি করা হয় এতে? বাঁকের বাইরের দিকের যে রেল লাইনটা, সেটাকে ভেতরের লাইনে থেকে একটু উঁচুতে বসানো হয়। ট্র্যাকের এই হেলানো বা ব্যাংকিংয়ের ফলে ট্রেনের নিজের ওজনটাই সেন্ট্রিফিউগাল ফোর্সের বাইরের ধাক্কাটাকে কাউন্টার করতে সাহায্য করে, আর আমাদের যাত্রাটা হয়ে ওঠে একদম আরামদায়ক। এখন প্রশ্ন হল, এই সুপার এলিভেশন ঠিক কতটা হবে? এটা একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে মাপা হয়। E=gv²/127r। এটা মনে রাখার জন্য একটা মজার বাংলা লাইন আছে। গাড়ি ভীষণ স্পিডে 127 বার রাউন্ড করল। এখানে জি হলো গেজ, ভি হলো ট্রেনের স্পিড, আর আর হলো কার্ভের রেডিয়াস। দারুণ না? চলুন এবার একটু চিফ ইঞ্জিনিয়ারের মতো করে ভাবা যাক। ধরুন আমাদের সামনে একটা বাঁক আছে, আর আমাদের কাজ হলো এর জন্য সর্বোচ্চ সুরক্ষিত গতিটা ঠিক করা। আমরা মূলত 3টে ধাপে ভাবি। প্রথমত, একটা গড় বা আদর্শ গতির জন্য ট্র্যাকটা কতটা কাত করতে হবে সেটা হিসেব করি। একে বলে ইকুইলিব্রিয়াম ক্যান্ট। দ্বিতীয়ত, আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ওই একই লাইনে খুব স্পিডের প্যাসেঞ্জার ট্রেনও চলবে, আবার ধীরগতির মালগাড়িও চলবে। তাই আমরা দেখি তাদের জন্য এই কাতটা প্রয়োজনের থেকে কম বা বেশি হচ্ছে কিনা। আর সবশেষে এই সমস্ত হিসেব আর সুরক্ষার নিয়ম মিলিয়ে আমরা ওই লাইনের জন্য সর্বোচ্চ গতিটা ফাইনাল করি। আর এই সব জটিল হিসেবের পর আমরা যে সংখ্যাটা পাই সেটা হলো প্রতি ঘন্টায় 118.8 কিলোমিটার। এটাই হলো ওই নির্দিষ্ট বাঁকের জন্য সর্বোচ্চ সুরক্ষিত গতি। ভাবুন একবার কিভাবে সাধারণ গণিত লক্ষ লক্ষ যাত্রীর সুরক্ষা নিশ্চিত করে। বেশ, ট্র্যাককে কাত করে গতি তো সামলানো গেল, কিন্তু একটা কথা ভাবুন তো, একটা সোজা রাস্তা থেকে ট্রেনটা যদি হুট করে একটা কাত হওয়া ট্র্যাকে উঠে পড়ে, তাহলে তো একটা প্রচণ্ড ঝাঁকুনি লাগবে। ইঞ্জিনিয়াররা এই ঝাঁকুনিটা কিভাবে আটকান? এর উত্তরটা লুকিয়ে আছে একটা মসৃণ যাত্রার চাবিকাঠিতে। আচ্ছা, গাড়ি চালানোর সময় বাঁক নেওয়ার জন্য স্টিয়ারিং হুইলটা কি আমরা এক ঝটকায় ঘুরিয়ে দিই? না তো, আমরা ওটা ধীরে ধীরে ঘোরাই। ঠিক সেভাবেই ট্রেনকেও একটা সোজা লাইন থেকে বাঁকা লাইনে খুব মসৃণভাবে নিয়ে যেতে হয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন, একটা সোজা ট্র্যাক হঠাৎ করে বাঁকা ট্র্যাকে মিশেছে। এতে একটা বিশাল ঝাঁকুনি লাগবে, আর এটা খুবই বিপজ্জনক। কিন্তু ডানদিকে দেখুন, একটা বিশেষ ধরনের কার্ভ দিয়ে সোজা আর বাঁকা ট্র্যাককে জোড়া হয়েছে। এটাই হলো মসৃণ আর সুরক্ষিত উপায়।
এই বিশেষ কার্ভটাকেই বলা হয় ট্রানজিশন কার্ভ। এটা একটা পরিবর্তনশীল রেডিয়াসের কার্ভ, যা সোজা ট্র্যাক আর মূল বৃত্তাকার বাঁকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। এর আসল কাজটাই হলো সুপার এলিভেশন আর সেন্ট্রিফিউগাল ফোর্সকে ধীরে ধীরে ধাপে ধাপে প্রয়োগ করা, যাতে যাত্রীরা কোনো ঝাঁকুনি টের না পান। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে সাধারণত কিউবিক প্যারাবোলা ব্যবহার করা হয়। আর এই ট্রানজিশন কার্ভকে নিখুঁতভাবে বসানোর জন্য মূল বৃত্তাকার কার্ভটাকে সামান্য ভেতরের দিকে সরাতে হয়। এই যে ছোট্ট সরণ, একেই বলা হয় শিফট। এটা নিশ্চিত করে যে ট্রেনে চলার পথটা একদম নিখুঁত আর মসৃণ থাকে। তাহলে মনে আছে তো, একটা সোজা ট্র্যাক আর একটা বাঁকা ট্র্যাককে মসৃণভাবে জোড়ার জন্য কোন জিনিসটা ব্যবহার করা হয়? একদম ঠিক, ট্রানজিশন কার্ভ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আরও একটা খুব সূক্ষ্ম অথচ খুব জরুরি অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, আর এটা সরাসরি ট্রেনের চাকার সাথে সম্পর্কিত। একে বলা হয় গেজ ওয়াইডেনিং। খুব শার্প বাঁকে দুটো রেল লাইনের মধ্যেকার দূরত্বটা ইচ্ছে করে সামান্য বাড়িয়ে দেওয়া হয়, কারণ ট্রেনের চাকাগুলো তো একটা শক্ত ফ্রেমে লাগানো থাকে। এই বাড়তি জায়গাটা দেওয়া হয় যাতে টাইট বাঁক ঘোরার সময় চাকার ধারগুলো মানে ফ্ল্যাঞ্জগুলো রেলের সাথে আটকে না যায় বা ঘষা না খায়। এটা একটা ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ একটা সেফটি ফিচার। তাহলে আমরা দেখলাম একটা সাধারণ ট্রেন যাত্রাকে আরামদায়ক আর সুরক্ষিত করার জন্য পর্দার পিছনে কত কিছু ভাবতে হয়। এবার চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় এনে ভবিষ্যতের দিকে তাকানো যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো তাহলে কি কি? ১. ডিগ্রি অফ কার্ভ, যা বাঁকের তীক্ষ্ণতা মাপে। ২. গ্রেডিয়েন্ট, মানে ট্র্যাকের চড়াই উতরায়। ৩. সুপার এলিভেশন, যা বাইরের ধাক্কাকে সামলায়। ৪. ট্রানজিশন কার্ভ, যা মসৃণ যাত্রার চাবিকাঠি। আর সবশেষে গেজ ওয়াইডনিং, যা চাকাকে একটু বাড়তি জায়গা দেয়। এখন এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। আমাদের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক দ্রুত গতির ট্রেনগুলো যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা তারও বেশি গতিতে সুরক্ষিতভাবে ছুটতে পারে, তার পেছনে কিন্তু এই মৌলিক নীতিগুলোই কাজ করছে। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম। সিভিল ইঞ্জিনিয়ারদের পরবর্তী প্রজন্ম হিসেবে আপনারা এই মৌলিক নীতিগুলোর উপর ভিত্তি করে আর কি নতুন উদ্ভাবন করতে পারেন? কিভাবে এক আরও দ্রুতগতির, আরও সংযুক্ত ভারত গড়ে তোলা সম্ভব? এই ভাবনাটাই আপনাদের এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।